আজকে এমন একটি মুভি এক্সপ্লেন করব যেই গল্পটা অদ্ভুত আর ভয়ঙ্কর, যেখানে মরে যাওয়া লাশের মাধ্যমে খুনি সবার সামনে একের পর এক খুন করতে থাকে, কিন্তু কেউ জানে না খুনি কে আর তার উদ্দেশ্যই বা কি। তাছাড়া খুনি খুন করার জন্য লাশগুলোকে কেন ব্যবহার করছে আর কিভাবেই বা তাদেরকে নিয়ন্ত্রণ করছে, এই পুরো বিষয়টি জানব 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি দ্য কার্সড ডেড ম্যানস প্রি নামের মুভিটি থেকে। তবে মূল গল্পে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে আমরা একজন মধ্যবয়স্ক লোককে রাতের অন্ধকারে বাড়ি ফিরতে দেখি। লোকটির নাম হলো কিউন। কিউন ক্লান্ত অবস্থায় বাসায় ঢুকে লাইটের সুইচ চাপে, কিন্তু লাইটটা জ্বলছে না। তখন সে টিভি রিমোট হাতে নিয়ে টিভি অন করে, কিন্তু টিভিতেও সিগন্যাল পাচ্ছিল না, যার কারণে কিউন বেশ বিরক্ত হয় আর তখন সে জানালা খোলা দেখতে পায়। কিউন তাই চোর সন্দেহে একটা গল্প স্টিক হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই হুডি পরা কেউ একজন তার পিছনে এসে দাঁড়ায়। কিউন এটা বুঝতে পেরে স্টিকটা দিয়ে সজোরে লোকটির ঘাড়ে আঘাত করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটির তাতে কিছুই হয় না। উল্টো তার শরীর কালো হতে থাকে আর হাতে অদ্ভুত ধরনের ট্যাটু দেখা যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোকটি কিউনের উপর আক্রমণ করে। কিউন তাই নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এবং পুলিশের হেল্পলাইনে ফোন দেয়, কিন্তু অদ্ভুত লোকটি ততক্ষণে কিউনের গলায় কামড় বসিয়ে দিয়ে রক্ত চুষে খায়, ফলে সেখানেই কিউন মারা যায়। সেই সাথে অদ্ভুত লোকটিরও তখন শরীর চেহারা খসে পড়তে শুরু করে এবং হাঁটু গেড়ে সেখানেই সে মূর্তির মতো বসে থাকে। আর এদিকে কিউনের কোনো রেসপন্স না পেয়ে হেল্পলাইন পুলিশ তার বাসায় এসে তাদের দুজনেরই লাশ উদ্ধার করে। এরপর দেখা যায় কিউনের কেসের ব্যাপারে সব পুলিশ অফিসাররা বসে মিটিং করছে। তখন একজন অফিসার সবার উদ্দেশ্যে বলে কিউনের মৃত্যু এমন একটা পয়জনের কারণে হয়েছে যা পিএসপি নামে পরিচিত, আর এটাই হলো সব থেকে শক্তিশালী পয়জন। তখন চিফ অফিসার খুনির ব্যাপারে জিজ্ঞাসা করলে সেই অফিসার জানায় খুনি 3 মাস আগেই মারা গিয়েছে, অর্থাৎ কিউনকে যে খুন করেছে সে কোনো জীবিত মানুষ ছিল না। অফিসারের কাছ থেকে এমন আশ্চর্যজনক তথ্য শুনে মিটিংয়ে থাকা সবাই চমকে যায়। তখন সেখানে থাকা ডিটেকটিভ জুন বুঝতে পারে যে শহরে আবারও এমন চাঞ্চল্যকর ঘটনা শুরু হয়েছে যা এর আগেও ঘটেছিল। এখান থেকে সিন শিফট হয়ে একটা রেডিও স্টেশনে আসে, যেখানে ইমু নামে একজন লেখিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইমু জাদুমন্ত্র নিয়ে নতুন একটি বই লিখেছে। সেই সাথে সে আরবান ডিটেকটিভ নামে একটি নিউজ চ্যানেলের ডিরেক্টর। এখানে উপস্থাপক ইমুকে তার নতুন বইয়ে লেখা তন্ত্রবিদ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে ইমু সেগুলোর ঝটপট উত্তর দেয়, কিন্তু এসব কথা শুনে অনুষ্ঠানের শ্রোতারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে, কারণ তারা কেউই বিশ্বাস করতে চাচ্ছে না মৃত লাশকে জীবিত করা সম্ভব এবং সেই লাশের মাধ্যমে কাউকে খুনও করা যায়। এমনকি উপস্থাপক নিজেও ইমুর কথা বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই প্রোগ্রামে একজন কল দিয়ে ইমুর সাথে কথা বলে। লোকটি জানায় কিউনের খুনের অপরাধী সে নিজেই। এই কথা শুনে ইমু এবং উপস্থাপক দুজনেই চমকে যায়। এরপর লোকটি বলে পরের দিন দুপুর 2টায় ইমুর সাথে সরাসরি দেখা করতে চায় সে, আর তখন সে খুনের ব্যাপারে লাইভে সাক্ষাৎকার দিবে। তাই দেখা করার জন্য লোকটি ইমুকে একটা হোটেলের ঠিকানা দেয়। তো প্রোগ্রাম শেষে ইমু তার নিউজ চ্যানেলের অফিসে যায়। সেখানে ইমুর সাথে নতুন একটি মেয়ের পরিচয় হয়। মেয়েটিকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম হলো জেসি, আর জেসি এখন থেকে ইমুর ক্যামেরাম্যানের দায়িত্ব সামলাবে। এরপর ইমু তার চ্যানেলের আরেকজন ডিরেক্টর মিস্টার সাং এর কাছ থেকে কিউনের ফাইলটা নিয়ে দেখতে থাকে। এখানে সে জানতে পারে কিউনের বয়স 46 বছর ছিল। সে সিউনগিল ফার্মাসিউটিক্যালের একজন গবেষক ছিল। 4 বছর আগে তার ডিভোর্স হয়েছে, আর এখন বিষের কারণে সে মারা গিয়েছে। ইমো ফাইলের মধ্যে খুনির ছবিটাও দেখতে পায়। সে তখন জানতে পারে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী খুনি 3 মাস আগেই মারা গিয়েছে, আর আসল খুনি এই লাশকে জীবিত করে কিউনকে খুন করিয়েছে। ইমু যখন ফাইলে এসব কিছু দেখছিল তখন সেখানে তার হাজব্যান্ড ডিটেকটিভ জুন চলে আসে। জুনকে দেখে ইমু তার হাতে থাকা ফাইলটি লুকিয়ে তাকে জিজ্ঞেস করে হঠাৎ সে এখানে কেন। জুন এটার উত্তর না দিয়ে বরং জানতে চায় তারা আনপাবলিশড কেসের তথ্য কিভাবে পেয়েছে, কিন্তু ইমু বা সাং কেউই জুনকে কিছুই বলে না। জুন এবার ইমুকে আগামীকালকের ইন্টারভিউটা নিতে বারণ করে,
এটা শুনে সাং জুনকে বুঝায় এমন একটা সাক্ষাৎকারের সুযোগ আর কখনোই পাওয়া যাবে না, কারণ খুনি নিজেই দেখা করতে চেয়েছে। ইমো তখন জুনকে বলে খুনির পরিচয় আর খুন করার কারণ জানার জন্য তাকে এই ইন্টারভিউটা নিতেই হবে, আর এতে করে জুনও তার তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে পারবে। ইমোর কথা শুনে জুন রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে ইন্টারভিউ নেওয়ার সময় সে তার ফোর্স নিয়ে পাহাড়ে থাকবে, কেননা সেখানে কোনো ঝামেলা হলে সে যেন তার টিম নিয়ে সামাল দিতে পারে, মানে কেয়ারিং হাজব্যান্ড হলে যা হয় আর কি। যাই হোক, জুন চলে যাওয়ার পর সাং তাকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় জাপানের শিকাগোতে একটি মেয়ে তন্ত্রবিদ্যা করছিল। মেয়েটির নাম হলো সুজিন। সুজিন তন্ত্রবিদ্যার চর্চা করতে করতে উধাও হয়ে গিয়েছে, তাই সুজিনকে যদি খুঁজে বের করা যায় তাহলে মানুষ ইমুর কথা বিশ্বাস করতে শুরু করবে। এখানে সুজিনকে দেখে ইমু ঠিকই চিনে ফেলে, কারণ সুজিন তো তার আপন ছোট বোন। সুজিন তন্ত্রবিদ্যার চর্চা করলেও ইমুর এসব পছন্দ ছিল না। আরেকদিন হুট করেই সুজিন কিছু না বলে উধাও হয়ে যায়, এরপর তাকে আর দেখা যায়নি। তো পরের দিন ইমু সেই খনি লোকটির সাক্ষাৎকার নিতে সেই হোটেলে আসে। কথা মতো জুনও তার ফোর্স নিয়ে হোটেলের চারপাশে রেডি থাকে। এরপর একটি লোক হোটেলে ঢুকে ইন্টারভিউ রুমের দিকে যেতে থাকে। লোকটি ইন্টারভিউ রুমে গেলে ইমু তাকে স্বাগত জানায়। এরপর লাইভ শুরু হলে লোকটি জানায় তার নাম পার্ক। পার্ক বলে, আমি লাশকে জীবিত করতে পারা একজন তান্ত্রিক। কিউনের খুনটাতে আমি লাশ ব্যবহার করে সেটা করিয়েছিলাম। তখন ইমু বলে, লাশ ব্যবহার করে খুন করার ব্যাপারটি বিশ্বাস করা কঠিন। উত্তরে পার্ক বলে, শীঘ্রই তা বিশ্বাস হয়ে যাবে। এরপর ইমু জিজ্ঞেস করে সে ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে। পার্ক জানায়, আমি আসলে সবাইকে সতর্ক করতে চাই, কারণ সামনে আমি আরও 3টি খুন করব। প্রথমটি হলো 2 দিন পর ঠিক দুপুর 2টায় সিউনগিল ফার্মার ডিরেক্টর কিমকে। এর 2 দিন পর একই সময়ে কোম্পানির সিইও লিকে মারব, আর তার 2 দিন পর মারব কোম্পানির চেয়ারম্যান বিউনকে। তবে এই খুনাখুনি থামানোর জন্য পার্ক সিউনগিল ফার্মার চেয়ারম্যানকে লাইভে সবার সামনে মন থেকে মাপ চাইতে বলে, কিন্তু সেটা ঠিক কেন সে ব্যাপারে এখানে সে কিছুই জানায় না। এরপর পার্ক নিজেই ইন্টারভিউ শেষ করে দিয়ে পালানোর জন্য ইমুর গলায় একটা ছুরি ধরে তাকে জিম্মি করে, যাতে পুলিশ তাকে আটকাতে না পারে। তখনই সিসিটিভিতে জুন এসব দেখে দ্রুত সবাই ইমুকে উদ্ধার করতে ছুটে আসে, আর জেসি এদিকে ক্যামেরা নিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। তবে পার্ক ইমুকে জিম্মি করে সবার সামনেই লিফটে নিয়ে যায়। ইমুকে উদ্ধার করতে জুনও তখন সেই লিফটে ঢুকে পড়ে। এতে লিফটের ভিতরে পার্ক জুনকে অদ্ভুতভাবে মারতে থাকে। ইমু তখন জুনের পিস্তলটা দিয়ে পার্কের পায়ে গুলি করে, কিন্তু অবাক করা বিষয় হলো পার্কের তাতে কিছুই হয় না। এরপর পার্ক ইমুকে জিম্মি করে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আসে। সেখানে পুলিশ চারদিক থেকে তাকে গান পয়েন্টে নেয়। ইমু তখন খেয়াল করে পার্কের হাতে সেই চিহ্নটা স্পষ্ট হচ্ছে যেটা সে মৃত লাশের হাতে দেখেছিল। ইমু তাই ব্যাপারটা বুঝতে পেরে পার্ককে জিজ্ঞেস করে, এই কাজের জন্য তুমি আমায় কেন বেছে নিলে? পার্ক জানায়, এই প্রশ্নের উত্তর তোমার নিজেকেই খুঁজতে হবে। এটা বলে সে ইমুকে ছেড়ে দেয়, আর কিউনকে খুন করা সেই লাশটার মতো ধসে পড়তে থাকে। তখন সবাই বুঝতে পারে পার্ক আসলে কোনো জীবিত মানুষ ছিল না, বরং সেও মৃত লাশ ছিল। যাই হোক, এরপর দেখা যায় পার্কের ভিডিওটা নিয়ে সিউনগিল ফার্মার অফিসে সবাই মিটিং করছিল। সেখানে কোম্পানির চেয়ারম্যান বাদে বাকি সকল ডিরেক্টররাই উপস্থিত ছিল। জানা যায় পার্ক এই কোম্পানির একজন গবেষক ছিল। সে 2 মাস আগে মারা গিয়েছে, তবে কিভাবে মারা গিয়েছে সেটা এখনো অজানা। ভিডিওতে সব দেখার পর ডিরেক্টর কিম ভয় পেয়ে যায়, কারণ পার্কের কথা অনুযায়ী 2 দিন পর সর্বপ্রথম তাকেই খুন করা হবে। তাই সেখানে থাকা সবাই সিদ্ধান্ত নেয় বিষয়টি তারা চেয়ারম্যানকে জানাবে, এবং পার্কের দাবি অনুসারে চেয়ারম্যান যেন লাইভে এসে ক্ষমা চায়। তখন সেখানে উপস্থিত চেয়ারম্যানের মেয়ে মিম বলে, বাবা, লাইভে এসে ক্ষমা চাইলে মার্কেটে আমাদের কোম্পানির ভ্যালু কমে যাবে, তাই আমরা বরং পার্কের ভিডিওটা দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে ফেলব এবং ডিরেক্টর কিমের জন্য সিকিউরিটি নিশ্চিত করব। মিটিং শেষে দেখা যায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই কোম্পানিতে এসেছে, কারণ তারা জানতে পেরেছে 2 মাস ধরে পার্ক মিসিং ছিল এবং এই কোম্পানিতেই গবেষক হিসেবে কাজ করত। কিন্তু সিইও লি কিংবা চেয়ারম্যানের মেয়ে মিম কেউই পুলিশকে তেমন কোনো ক্লিয়ার তথ্য দেয় না। উল্টো বলে যে পার্ক হঠাৎ মিসিং হওয়ায় আমাদের প্রজেক্টে অনেক বড় লস হয়েছে। এদিকে ইমো একজন প্রফেসরের কাছে আসে এই অদ্ভুত খুনের রহস্য বুঝতে।
তখন প্রফেসর তাকে এক তান্ত্রিকের লেখা বই দেখায়। সেখানে একটি লাশকে জীবিত করা এবং নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলা আছে। লাশগুলো জীবিত হবার পর স্বাভাবিক মানুষের মতো চলতে এবং কথা বলতেও পারবে। এমনকি জীবিত হয়ে যাওয়া লাশের হাত পা কালো হয়ে যায়, ঠিক যেমনটা কিউনকে খুন করা লোকটা এবং পার্কের অবস্থা হয়েছিল। এরপর প্রফেসর জানায় পার্কের হাতে যেই ট্যাটুটা দেখা গিয়েছে সেটার অর্থ হলো প্রতিশোধ, আর এই ধরনের ট্যাটু শুধু ইন্দোনেশিয়াতে দেখা যায়। তার মানে কোনো ইন্দোনেশিয়ান তান্ত্রিক তার কালো জাদু ব্যবহার করে লাশদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে, আর সে হয়তো এই ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ। আসলে ইন্দোনেশিয়ান রাজনীতিবিদরা একসময় নির্বাচনে জেতার জন্য এসব তান্ত্রিকদের নিজেদের স্বার্থে ব্যবহার করত। এরপর প্রফেসর লাশ ব্যবহার করার ধাপগুলো নিয়ে বিস্তারিত বলতে শুরু করে। প্রথমত, তান্ত্রিক যেই লাশ ব্যবহার করবে সেই লাশটার কবরের মাটির সাথে তার নিজের রক্ত মিশিয়ে সেই মাটি দিয়ে একটি পুতুল বানাতে হবে। তারপর একটি বিশেষ চিহ্ন এঁকে সেই মাটির পুতুল রেখে লাশকে দিয়ে যা করাতে হবে তা চিহ্নের মধ্যে লিখতে হবে, আর সেই নির্দেশনা অনুযায়ী লাশ জীবিত হয়ে সেই কাজ করে দিবে। তার মানে পরবর্তী খুনগুলোও খুনি এইসব লাশ ব্যবহার করেই করবে। তো ইমু সেখান থেকে বের হলে তার সহকর্মী সাং তাকে ফোন করে জানায় কিউনকে যে লাশটা খুন করেছিল সেও 5 মাস ধরেই মিসিং ছিল। সেই সাথে সে একটা গ্যাংয়ের খোঁজ পেয়েছে যারা দরিদ্র গৃহহীন মানুষদের সংগ্রহ করার কাজ করে, এবং তাদের কাছ থেকেই সে কিউনকে খুন করা লাশটার সন্ধান পেয়েছে। তবে সেই গ্যাংয়ের লিডার অবৈধ ক্যাসিনো ব্যবসার কারণে এখন জেলে আছে। এটা শুনে ইমু তখন সাংকে জেলে গিয়ে এই ব্যাপারে খবর নিতে বলে। তাই পরদিন সাং জেলে এসে সেই গ্যাং লিডারের সাথে কথা বলে, আর এখানে একটা বড় রহস্য জানা যায়। সেটা হলো সিউনগিল ফার্মার একটি মেডিসিন ট্রায়ালের জন্য কিছু মানুষের প্রয়োজন ছিল। তাই টাকার বিনিময়ে গ্যাং লিডার তাদেরকে গোপনে কিছু গরিব মানুষদের সংগ্রহ করে দিত। আর এই ট্রায়ালে রিসার্চ টিমের লিডার ছিল পার্ক। তার তত্ত্বাবধানেই এই লোকগুলোর উপর ট্রায়াল চালানো হতো। কিন্তু ট্রায়ালটি বারবার ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে গ্যাং লিডার শহরে থাকা অবৈধ অভিবাসীদের ধরে নিয়ে সাপ্লাই দিত। তবে এরপরও সেই ট্রায়াল ব্যর্থ হতে হতে সেই অভিবাসীরাও একে একে মারা যায়, আর এভাবে মাত্র 6 মাসের মধ্যে মোট 100 জন ব্যক্তি সেই ট্রায়ালে মারা যায়। যাই হোক, এদিকে সিউনগিল ফার্মার ডিরেক্টরদের নিরাপত্তার জন্য বিশাল পুলিশ ফোর্স কোম্পানির নিচে অবস্থান নেয়, আর অফিসের ভিতরে ডিরেক্টররা সবাই বেশ আতঙ্ক নিয়ে খনির জন্য অপেক্ষা করছিল। কারণ পার্কের কথা অনুসারে আজকেই হলো ডিরেক্টর কিমকে খুন করার দিন। এর মধ্যে ইমু হঠাৎ সেই হুডি পরিহিত একটা জীবিত লাশকে কোম্পানির দিকে এগিয়ে আসতে দেখে। এরপর আস্তে আস্তে সেখানে মোট 100 জন এসে উপস্থিত হয়। তার মানে এরাই হলো সেই 100 জন যাদেরকে অবৈধ ট্রায়ালের জন্য সিউনগিল ফার্মা মেরে ফেলেছিল। ইমু এত বেশি লাশ একসাথে দেখে ঘাবড়ে যায়। পুলিশ ফোর্সও তখন জীবিত লাশদের আটকানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়, কিন্তু জীবিত লাশগুলো তখন একসাথে দৌড়ে এসে পুলিশদের ব্যারিকেড ভেঙে সিউনগিল ফার্মাতে ঢুকে পড়ে। এমনকি পুলিশ গুলি করলেও তাদের কিছুই হচ্ছিল না। মূলত তান্ত্রিক এই 100 জন জীবিত লাশকে ডিরেক্টর কিমকে খুন করার জন্য অর্ডার দিয়েছে। তাই জীবিত লাশগুলো অন্য কারো ক্ষতি না করে শুধুমাত্র কিমকে মারার জন্য অফিসের উপরের দিকে উঠতে থাকে। এটা দেখে কিম বেশি ভয় পেয়ে যায়, তাই ডিটেকটিভ জুন তাকে নিয়ে বিল্ডিং থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কিমকে নিয়ে লিফটে যায় বিল্ডিংয়ের পার্কিং ফ্লোরে যাওয়ার জন্য। আর ঠিক তখনই তান্ত্রিককে এক ঝলক দেখানো হয়। তান্ত্রিকের নির্দেশনা পেয়ে লাশগুলো তখন উপর থেকে সোজা হয়ে নিচে পড়তে থাকে। ততক্ষণে জুন ডিরেক্টর কিম এবং সিও লিকে নিয়ে বিল্ডিংয়ের পার্কিংয়ে চলে আসে, আর তখন লাশগুলো এসে তাদের উপর হামলা করতে থাকে। আর ঠিক তখনই ইমু একটা গাড়ি নিয়ে এসে ফুল স্পিডে গাড়ি ধাক্কা দিয়ে লাশগুলোকে সরিয়ে দেয়। এই সুযোগে জুন তখন কিম এবং লিকে একটি গাড়িতে তুলে সেখান থেকে বের হয়ে যায়। তখন লাশগুলোও বের হয়ে রাস্তায় আসে এবং ট্যাক্সি থেকে ড্রাইভার বের করে দিয়ে অনেকগুলো ট্যাক্সি নিয়ে জুনের গাড়ির পিছু নেয়। মৃত্যুর কথা ভেবে কিম তখন তার পরিবারের ছবি দেখে কান্না করতে থাকে। ইমুর গাড়িও তখন জুনের গাড়ির পিছনেই ছিল এবং তার ক্যামেরাম্যান পুরো ব্যাপারটা লাইভে দেখাচ্ছিল। জুনের গাড়ি আর লাশের ট্যাক্সিগুলোর মধ্যে দুর্দান্ত কার চেজিং চলছিল। এর মধ্যে জুনের গাড়ি একটা আন্ডারপাসে ঢুকলে লাশের গাড়িগুলো এবং লাশগুলো তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। এক পর্যায়ে জুন গাড়ি নিয়ে কোনো মতে আন্ডারপাস থেকে বের হলেও তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। ফলে লাশগুলো তখন দৌড়ে এসে ডিরেক্টর কিমকে গাড়ি থেকে বের করার চেষ্টা করতে থাকে।
অনেক চেষ্টা করেও জুন এবং সিও লি তাকে ধরে রাখতে পারে না। ফাইনালি লাশগুলো কিমকে টেনে হিঁচড়ে বের করে নেয় আর খামচে খামচে মেরে ফেলে। এরপরে সেই লাশগুলো সব মাটির মতো ধসে পড়ে রাস্তায় বসে পড়ে। ইমুও তখন এই পুরো বিষয়টি লাইভ করতে থাকে, কিন্তু জুনের হাতেও ওই মৃত লাশগুলোর আঁচড় লাগার কারণে ইনফেকশন হয়ে তার হাতে ফোসকা পড়তে থাকে। এটা দেখে ইমু তখন দৌড়ে জুনের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ জুন তো তার হাজব্যান্ড। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্স চলে আসলে জুন সহ আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়। পরের দৃশ্যে দেখা যায় কোম্পানির সিইও লি চেয়ারম্যানের সাথে কথা বলতে তার বাসায় আসে, কারণ পার্কের কথা অনুযায়ী এবার তো লি এর পালা। তাই লি এখানে চেয়ারম্যানকে সবকিছু খুলে বলে এবং এসব বন্ধ করতে তাকে ক্ষমা চাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু চেয়ারম্যান বলে যে সে কার কাছে ক্ষমা চাইবে, যারা মারা গিয়েছে তাদের কাছে? এটা তো নিছক হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। চেয়ারম্যানের এমন আচরণে লি খুব কষ্ট পায়, কারণ চেয়ারম্যান তো শুধু তার বসই না, বরং লি এর আপন বড় ভাই, আর তারা দুই ভাই মিলেই কোম্পানিটা গড়েছিল। তো লি যখন হতাশ হয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন চেয়ারম্যানের মেয়ে মিম মানে লি এর ভাতিজির সাথে দেখা হয়। লি তাই মিমকে বলে, তোমার বাবা আর আমি সবসময় মানুষের ভালোর জন্য ওষুধ বানিয়েছি, কিন্তু যেই মেডিসিন ট্রায়ালের জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে সেটা তো সম্পূর্ণ তোমার একক সিদ্ধান্ত ছিল, যেখানে আমার কোনো মতামতই ছিল না। তাহলে এখন তো এই পুরো দায়ভার তোমার নেওয়া উচিত। এসব শুনে মিম কিছুটা রেগে গিয়ে বলে, আমি সব কিছু কোম্পানির ভালোর জন্যই করেছি, আর এখন এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এসব বলে লিকে কিছুটা অপমান করে মিম। অন্যদিকে ইমু এবং ডিটেকটিভ টিম তখন আহতদের বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে প্রফেসরের সাথে কথা বলছিল। প্রফেসর জানায় লাশগুলোর আক্রমণে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা বিষের কারণে অসুস্থ হয়নি, বরং তান্ত্রিকের অভিশাপের কারণে হয়েছে। আর এখন তাদের বাঁচানোর উপায় হচ্ছে যেই তান্ত্রিক অভিশাপ দিয়েছে তাকে দিয়ে অভিশাপ তুলতে হবে, নয়তো অভিশপ্ত ব্যক্তিরা মারা যাবে। এই কথা শুনে ইমু আরও চিন্তায় পড়ে যায়, কারণ তার হাজব্যান্ড জুনও তো আহত হয়ে হাসপাতালে আছে। তখন ইমুর সহকর্মী সাং জানায় সেই গ্যাং লিডার তাকে বলেছিল সিউনগিল ফার্মার ট্রায়ালের জন্য সে কিছু অবৈধ অভিবাসীদের সাপ্লাই দিয়েছিল, আর তাদের মধ্যে হয়তো ইন্দোনেশিয়ার কেউ ছিল, যার পরিবারের কেউ হয়তো তান্ত্রিক, আর এখন সে প্রতিশোধ নিচ্ছে। কারণ সেই গ্যাং লিডার বলেছিল ট্রায়ালের সবাই মারা যাওয়ার 1 মাস পর একটা লোক তার মেয়ের খোঁজে দেখা করতে আসে, এবং সেই মেয়েটিও সেই ট্রায়ালে অংশ নিয়েছিল। গ্যাং লিডার তাই মেয়েটির বাবাকে পার্কের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে, আর সেই লোকটা নাকি তান্ত্রিকদের মতো ড্রেস পরা ছিল। তার মানে সেই লোকটা হয়তো পার্কের কাছ থেকে সবকিছু জানতে পেরে তাকে মেরে ফেলেছিল, তারপর তার লাশটা ব্যবহার করে হয়তো বাকি লাশগুলোকেও জীবিত করেছিল। তার মানে সেই তান্ত্রিককে ধরতে হলে সেই ট্রায়ালে মারা যাওয়া 100 জনের লিস্টটা ইমুদের দরকার। ঠিক তখনই দেখা যায় সিউনগিল ফার্মার সিও লি ইমুর কাছে ইন্টারভিউ দিতে তাদের চ্যানেলে আসে। এখানে লি ট্রায়ালে মারা যাওয়া সেই 100 জনের ডকুমেন্ট ইমুকে দেয়। এরপর সে ইন্টারভিউয়ে জানায় তাদের কোম্পানি আসলে কেমিক্যাল ওয়েপন তৈরির জন্যই ওই প্রজেক্টটা শুরু করেছিল, যেখানে পিএসপি পয়জন ইউজ করা হয়, আর সেই ট্রায়ালের জন্য তারা গরিব ও অবৈধ অভিবাসীদের ব্যবহার করেছিল। তাই এই ট্রায়ালে যারা অনুমতি দিয়েছিল তান্ত্রিক হয়তো তাদের সবার উপর প্রতিশোধ নিচ্ছে। এরপর লি এখানে ইমুর কাছে ক্ষমা চায় এবং তার কৃতকর্মের দায়ভার সে নিজেই নিবে জানায়। তখন ইমু জিজ্ঞেস করে তাহলে চেয়ারম্যান কেন ক্ষমা চাচ্ছে না। উত্তরে লি বলে যতদিন তার মেয়ে মিম আছে ততদিন সে ক্ষমা চাইবে না। এটা বলেই লি সেখান থেকে বেরিয়ে যায়, আর এদিকে ইমুরা লিয়ের দেওয়া ডকুমেন্টস থেকে তান্ত্রিকের পরিচয় খুঁজতে থাকে। কিন্তু ইমুর তখন মনে পড়ে যে প্রফেসর বলেছিল যেখানে লাশ কবর দেওয়া হয়েছে সেখানকার মাটির সাথে তান্ত্রিক তার রক্ত মিশিয়ে পুতুল তৈরি করবে এবং সেখান থেকেই লাশগুলোকে নিয়ন্ত্রণ করবে। তার মানে তান্ত্রিক হয়তো সিউনগিল ফার্মার ল্যাব বিল্ডিংয়েই আছে, কারণ ট্রায়ালের মানুষগুলো তো সেখানেই মারা গিয়েছে এবং সেখানেই হয়তো তাদের মাটি চাপা দেওয়া হয়েছে। ইমু তাই ডিটেকটিভ টিমের একজনকে নিয়ে দ্রুত সেই রিসার্চ ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়, আর সাং আরেকজনকে নিয়ে ইমিগ্রেশন অফিসের দিকে যায় লিস্টের সবার ডিটেলস বের করতে। তবে তখন ইমুর গাড়ির পিছনে একটি বাইককে ফলো করতে দেখা যায়। যাই হোক, টিম নিয়ে ইমু সেই ল্যাবে পৌঁছে যায়। অন্ধকারের মধ্যে তারা লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। এরপর একটা রুমের দরজা খুলতেই তারা চমকে যায়, কারণ সেই রুমের দেয়ালে সব কালো জাদুর নকশা করা।
এমনকি সেগুলো জীবন্ত মানুষের মতোই শ্বাস নিচ্ছিল। তার মানে তান্ত্রিক এখন এখানেই আছে। তাই তান্ত্রিককে খুঁজতে তারা উপরের ফ্লোরে গেলে সেখানে অনেকগুলো লাশ তাদের উপর অতর্কিত হামলা করে। ইমু আর ডিটেকটিভ ছেলেটা তখন দৌড়ে একটি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, কিন্তু রুমের ভিতরে থাকা একটি লাশ ইমুর গলা টিপে দেয়ালের সাথে চেপে ধরে। লাশটি ইমুকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই কেউ একজন দৌড়ে এসে লাশটির মাথায় আঘাত করে দূরে সরিয়ে দেয়। আর সে মূলত হলো ইমুর বোন সুজিন, যে কিনা বাইক নিয়ে তাদের ফলো করছিল। তো সুজিন তখন তার শক্তি দিয়ে সেই লাশটাকে কাবু করে ফেলে। এরপর সেদিকে আরও কিছু লাশ ছুটে আসলে তারা তিনজন আরেকটি রুমে গিয়ে দরজা লক করে দেয়। সুজিন এখানে গোল আকৃতির একটা সুরক্ষা বলয় এঁকে ইমুকে নিয়ে সেখানে দাঁড়ায়, কারণ এই বলয়ের ভিতরে থাকলে লাশগুলো তাদের দেখতে পারবে না। কিন্তু ডিটেকটিভ ছেলেটি তখনও দরজা চেপে ধরে থাকায় লাশগুলো এসে তাকে দেখে ফেলে। সুজিন তাই ডিটেকটিভ ছেলেটিকে বাঁচাতে সুরক্ষা বলয় থেকে বের হয়ে আসে এবং সেই লাশদেরকে তার শক্তি দিয়ে একে একে প্রভাবমুক্ত করে ফেলে। এরপর ইমু সুজিনকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে সুজিন জানায় এতদিন সে চায়নাতে ছিল, সেখানে অশুভ আত্মাদের ভর করা থেকে আটকানো শিখিয়েছে, আর জাপানে 1.5 বছর থেকে সে অনেক তন্ত্রবিদ্যা লাভ করেছে। তবে ইমুর কোনো একটা বিপদ বুঝতে পেরেই সে মূলত এখানে এসেছে। এদিকে লাশগুলোর পরবর্তী টার্গেট মানে সিও লিকে খুন করার আগেই লি নিজেই আত্মহত্যা করে। আর পুলিশ যখন লিয়ের লাশ উদ্ধার করে তখন সেখানে চেয়ারম্যানের মেয়ে মিমকেও দেখা যায়। চাচার মৃত্যুতে তার মধ্যে শোকের ছিটে ফোটাও নেই, বরং মনে মনে সে হয়তো খুশিই হয়েছিল, কারণ কোম্পানির রুলস অনুসারে চেয়ারম্যানের মৃত্যুর পর লি হতো পরবর্তী চেয়ারম্যান। তাই লি মারা যাওয়ায় মিমের পথের কাঁটা দূর হয়ে গেল, মানে উত্তরাধিকার সূত্রে এখন মিম হবে পরবর্তী চেয়ারম্যান। যাই হোক, লিয়ের মৃত্যুর পর এবার চেয়ারম্যানের মনে ভয় ধরে যায়, কারণ লাশদের এবারের টার্গেট তো সে নিজে। তাই সে ক্ষমা প্রার্থনার জন্য ইমুর চ্যানেলে ইন্টারভিউ দিতে রাজি হয়। বিষয়টা তখন ইমুকে জানানো হলে ইমু দ্রুত সিউনগিল ফার্মার অফিসে চলে যায়। আর সুজিন এবং সেই ডিটেকটিভ ছেলেটা সেই ল্যাবের সামনেই দাঁড়িয়ে থাকে, কারণ একটু পরেই প্রফেসর সেখানে আসবে ল্যাবের মধ্যে থাকা চিহ্নগুলো বোঝার জন্য, যাতে তান্ত্রিককে পুলিশ খুঁজে বের করতে পারে। তো কিছুক্ষণ পর প্রফেসর আসলে পুলিশ সহ তারা সবাই ল্যাবের ভিতরে যায়। প্রফেসর দেয়ালে আঁকা নকশা দেখে জানায় এটা কোনো সাধারণ নকশা না, এগুলো সাধারণত কালো জাদুতে ব্যবহার করা হয়। প্রফেসরের কথা শেষ হতে না হতেই সুজিন এগিয়ে গিয়ে মেঝেতে একটা নকশা স্পর্শ করে, কারণ সে বুঝতে পারে এটা একটা অদৃশ্য হবার নকশা, যেমনটা একটু আগেই সে নিজেও তৈরি করেছিল লাশদের থেকে বাঁচার জন্য। সুজিন এখানে নকশায় স্পর্শ করতেই অদৃশ্য দেয়াল উধাও হয়ে কিছুটা দূরে একটা দরজা দেখা যায়। অন্যদিকে তখন দেখা যায় ইমু আর তার টিম সিউনগিল ফার্মার অডিটোরিয়ামে চেয়ারম্যানের ইন্টারভিউ নিচ্ছিল। স্টেজে চেয়ারম্যানের সাথে তার মেয়ে মিমও ছিল। চেয়ারম্যান এখানে তার মেয়ের লিখে দেওয়া কথাগুলো বলে সাম্প্রতিক কিছু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, মানে টেকনিক্যালি সে ট্রায়ালের ঘটনাটা এড়িয়ে যায়। তাই ইমু তখন চেয়ারম্যানকে বলে খুনি কিন্তু আপনাকে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে বলেনি, বরং সেই 100 জন ভিকটিম এবং তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে বলেছে। চেয়ারম্যান তখন তার মেয়ের কাছে জিজ্ঞেস করে তার ক্ষমা চাওয়া উচিত কিনা। মিম তাকে হ্যাঁ বললে চেয়ারম্যান এবার ভিকটিমদের কাছে ক্ষমা চায়, কিন্তু ব্যাপারটা খুব সাদামাটা হলে ইমু বলে যে এইভাবে ক্ষমা চাইলে সে এটাকে প্রচার করবে না, কারণ চেয়ারম্যান যদি মন থেকে ক্ষমা না চায় তাহলে তান্ত্রিক এই অভিশাপ কখনোই তুলে নেবে না। এটা শুনে মিম তখন রেগে গিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। তবে চেয়ারম্যান নিজের জীবন বাঁচাতে তখন আরেকবার ক্ষমা চাইতে রাজি হয়, কিন্তু ঠিক তখনই ইমুর ফোনে সাং এর মেসেজ আসে। সাং আসলে ইমিগ্রেশন অফিসে গিয়ে জানতে পেরেছে ইমুর সাথে থাকা ক্যামেরাম্যান জেসি আসলে ইন্দোনেশিয়ান এবং সেও ট্রায়ালে মারা যাওয়া 100 জনের মধ্যে একজন। তার মানে হলো তান্ত্রিক প্ল্যান করেই জেসিকে জীবিত করে ইমুর টিমে পাঠিয়েছে যেন চেয়ারম্যানকে খুন করতে পারে। আর তাই সাং ইমুকে মেসেজের মাধ্যমে এসব জানালে ইমু বেশ চমকে যায়। ইমু তখন জেসির দিকে তাকিয়ে দেখে জেসির হাতেও সেই একই চিহ্ন যেটা সব লাশের হাতেই দেখা গিয়েছিল। এদিকে ল্যাবের ভিতরে দেখা যায় সুজিনরা সেই দরজা খুলে একটা রুমে ঢুকে, যেটা আসলে একটা লাশ রাখার ঘর, আর সেখানে আরেকটা দরজা দেখা যায়। সুজিনরা তাই এই দরজাটা খুলতেই একটা তীব্র আলো এসে তাদেরকে উড়িয়ে দেয়। আর এখানেই আমরা সেই তান্ত্রিককে দেখতে পাই। তান্ত্রিক এখানে বসেই মৃত লাশদের জীবিত করে নিয়ন্ত্রণ করছে। চারদিকের অভিশাপ শক্তির মায়া পাশ কাটিয়ে সুজিন তখন তান্ত্রিকের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু একের পর এক লাশ এসে তার উপর হামলা চালায়।
সুজিনও তখন তার মন্ত্রশক্তি দিয়ে লাশগুলোকে প্রভাবমুক্ত করতে থাকে। আর তান্ত্রিক তখন জেসির মাধ্যমে ইমুকে বলে জেসি আসলে তারই মেয়ে, তার পরিবারের খরচ জোগাতেই এই দেশে কাজ করতে এসেছিল সে, কিন্তু এই ওষুধ কোম্পানি অন্যায়ভাবে তার মেয়েকে খুন করেছে। এরপর সে বলে আমার মনে হয় না চেয়ারম্যান তার মন থেকে ক্ষমা চাইছেন। তাই সে চিৎকার করে চেয়ারম্যানকে বলে যে তুমি এতগুলো মানুষকে খুন করেও ভালো মতো একটা ক্ষমা চাইতে পারলে না। এটা বলেই সে তাকে খুন করার জন্য তার দিকে ছুটে যায়। তবে চেয়ারম্যানের বডিগার্ডরা জেসিকে আটকাতে লাগলে সেখানে তুমুল ফাইট শুরু হয়। আর এই সুযোগে চেয়ারম্যানকে নিয়ে তার মেয়ে সেখান থেকে পালাতে থাকে। জেসিও তখন একের পর এক গার্ডদেরকে মারতে থাকে আর চেয়ারম্যানকে ধরার জন্য আগাতে থাকে। আর ফাইনালি এক পর্যায়ে জেসি একটা অ্যাকশন দৃশ্যের মতো জানালা ভেঙে চেয়ারম্যানের সামনে চলে আসে। মিম তখন তার বাবাকে একটা রুমে ঢুকিয়ে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। জেসিও তখন সেই রুমে ঢুকে চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ায় এবং তাকে স্পর্শ করতে ধরে। অন্যদিকে সুজিনও তখন সব বাধা অতিক্রম করে তান্ত্রিকের কাছে চলে আসে এবং তান্ত্রিকের মাথা চেপে ধরে তার ভিতরে থাকা সকল অশুভ শক্তি তাড়ানোর প্রভাব খাটায়, যার কারণে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় এবং তাদের দুজনের মধ্যে তুমুল লড়াইয়ে সুজিনের কাছে তান্ত্রিক হেরে যায়, যার ফলে চেয়ারম্যানকে স্পর্শ করার আগেই জেসিও মাটি হয়ে ধসে পড়তে থাকে। নিজের মেয়েকে আরও একবার হারিয়ে তান্ত্রিক কান্নায় ভেঙে পড়ে। তখন সুজিনও তার কষ্টটা বুঝতে পেরে জেসির সেই পুতুলটা তাকে ধরিয়ে দেয়। এরপরেই তান্ত্রিক মারা যায় আর সুজিনও জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে চেয়ারম্যান যখন দেখে জেসির প্রভাব শেষ হয়ে গিয়েছে তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার এই স্বস্তি বেশি সময় স্থায়ী হয় না। কারণ তার মেয়ে মিম এসে যখন দেখে যে সে এখনো জীবিত আছে তখন সে লুকিয়ে জেসির একটা আঙ্গুলের উপর সেই পিএসপি পয়জন ঢেলে দেয়। তারপর সেটা একটা টিস্যুতে জড়িয়ে তার বাবার মুখ মুছে দেওয়ার ভান করে গাল কেটে দেয়। আর মুহূর্তেই শরীরে বিষক্রিয়া হয়ে সেখানেই চেয়ারম্যান মারা যায়। আসলে সিউনগিল ফার্মার চেয়ারম্যান হওয়াই মিমের একমাত্র স্বপ্ন ছিল, কিন্তু তার সেই স্বপ্ন আসলে পূরণ হয় না। কারণ তখনই ইমু আর পুলিশ সেখানে চলে আসে। তাদেরকে দেখে মিম বাবার মৃত্যুর জন্য কান্না করতে থাকলে ইমু তাকে অভিনয় থামাতে বলে, কারণ মিমের আসল চেহারা অলরেডি ফাঁস হয়ে গিয়েছে। আসলে ইন্টারভিউ শুরু হওয়ার আগে চেয়ারম্যানের স্যুটে যে মাইক্রোফোনটা লাগানো হয়েছিল সেটা মিমের খেয়াল ছিল না। তাই নিজের বোকামি বুঝতে পেরে রাগে মিম চিৎকার করতে থাকে। আর ফাইনালি পুলিশ আসল অপরাধী মানে মিমকে গ্রেফতার করে। তো এর পরের দৃশ্যে সুজিন ইমুকে বলে তান্ত্রিক শুধু কোম্পানির উপরেই প্রতিশোধ নেয়নি, বরং সে নিজের উপরেও নিয়েছে। কারণ সে যখন তান্ত্রিককে স্পর্শ করেছিল তখন সে তান্ত্রিক আর তার মেয়ের একটা সুন্দর মুহূর্ত দেখতে পায়, যেটা দেখে সে তখন তান্ত্রিককে মারতে চায়নি। কিন্তু তান্ত্রিকই তার হাতটাকে টেনে ধরে বলেছিল সুজিন যেন তার মতো ভুল না করে, কারণ সে কালো জাদু আর শয়তানের পিছনে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে কারণে তার পরিবারের দেখাশোনা করতে পারেনি। তাই তার মেয়ে জেসিকে কাজের খোঁজে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছিল। আর এই কারণেই সে জেসির মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করত। তো সেই তান্ত্রিকের মৃত্যু হওয়াতে তার অভিশাপও কেটে যায়, আর এতে ইমুর হাজব্যান্ডও সুস্থ হয়ে ওঠে। তবে শেষ দৃশ্যে যা দেখা যায় তা দেখে মনে হয়েছে এটার হয়তো পার্ট 2 আসতে পারে, আর পার্ট 2 আসলে অবশ্যই সেটা এক্সপ্লেন করব। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।